এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 102 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 102 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 7 নম্বরে বলা হয়েছে একজন কৃষক তার সবজি ক্ষেতের 2-এর 1 অংশে বেগুন, 4-এর 1 অংশে বাঁধাকপি এবং 5-এর 1 অংশে ফুল চাষ করেন। আচ্ছা দেখো, এই বিষয়টা আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা পাশের এই চিত্রটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি একজন কৃষক তার সবজি ক্ষেতের 2-এর 1 অংশে বেগুন চাষ করেন, তাই না? অর্থাৎ এই যে দেখো, আমরা কিন্তু একটি সবজি ক্ষেত দেখতে পাচ্ছি। এই সবজি ক্ষেতের 2-এর 1 অংশ অর্থাৎ এতটুকু জায়গাতে তিনি বেগুন চাষ করেন, 4-এর 1 অংশে বাঁধাকপি অর্থাৎ এতটুকু জায়গাতে তিনি বাঁধাকপি চাষ করেন এবং 5-এর 1 অংশে ফুল চাষ করেন। তার মানে এই দেখো, এই নিচে দেখানো হচ্ছে 5-এর 1 অংশ অর্থাৎ এতটুকু জায়গাতে তিনি ফুলের চাষ করেন। এবং দেখো, আমরা কিন্তু এখানে একটি খালি জায়গা দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই জায়গাতে তিনি কিন্তু কিছুই চাষ করেন না। আচ্ছা, এবারে এই উদ্দীপক থেকে আমাদেরকে কিন্তু নিচে দুটি প্রশ্ন করা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, এখানে আমরা যদি প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন। আচ্ছা, আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কৃষক তার ক্ষেতের মোট কতটুকু অংশে চাষ করেছেন, তাই না? অর্থাৎ দেখো, তিনি কিছু অংশে বেগুন চাষ করেছেন, কিছু অংশে বাঁধাকপি চাষ করেছেন, আবার কিছু অংশে কিন্তু তিনি ফুল চাষ করেছেন, তাই না? এবার আমাদের বলা হয়েছে এই সবগুলো মিলে তিনি মোট কত অংশে চাষ করেছেন। এখন এটিকে আমরা কিভাবে বের করতে পারি? এটি তো খুবই সহজ, তাই না? আমরা এই বেগুন যতটুকু অংশে চাষ করেছে, তারপরে বাঁধাকপি যতটুকু অংশে চাষ করেছে এবং ফুল যতটুকু অংশে চাষ করেছে, সমস্ত জায়গাটুকু যদি আমরা যোগ করে দিই তাহলেই তো পেয়ে যাব যে তিনি মোট কত অংশে চাষ করেছেন, তাই না? দেখো কত সহজ। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটি কিভাবে করে সমাধান করতে পারি দেখো। বন্ধুরা, আমরা 7-এর 1 নম্বর দিয়ে শুরুতে লিখতে পারি বেগুন চাষ করেন, তাই না? আমরা লিখতে পারি হচ্ছে বেগুন বেগুন চাষ করেন, বেগুন চাষ করেন। আমাদের প্রথমেই কিন্তু বলা হয়েছে তিনি বেগুন চাষ করেন 2-এর 1 অংশে, তাই না? আমরা লিখলাম হচ্ছে 2-এর 1 অংশে। আচ্ছা, অংশে। এবার আমরা নিচে লিখব কি, বলা হয়েছে বাঁধাকপি চাষ করেন 4-এর 1 অংশে। তাহলে আমরা নিচে লিখব হচ্ছে বেগুনের নিচে লিখব বাঁধাকপি 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 চাষ করেন হচ্ছে কত অংশে? 4-এর 1 অংশে, তাই না? 4-এর 1 অংশে। এবং আমাদেরকে বলা হয়েছে তিনি ফুল চাষ করেন হচ্ছে 5-এর 1 অংশে, তাই না? আমরা এবারে লিখব ফুল চাষ করেন ফুল চাষ করেন ফুল চাষ করেন কত অংশে? আমাদের বলা হয়েছে 5-এর 1 অংশে। আমরা লিখে দিলাম 5-এর 1 অংশে। আচ্ছা, এই যে তিনি যে 3টি অংশে চাষ করেন, আমরা এবারে কি করব? এই প্রত্যেকটিকে যোগ করব, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে তিনি মোট কতটুকু অংশে চাষ করেন। তাহলে দেখো, আমরা এবারে লিখব হচ্ছে সুতরাং তিনি মোট চাষ করেন। আমরা লিখব সুতরাং মোট চাষ করেন মোট চাষ মোট চাষ করেন। এখন দেখো, আমরা এই 3টিকে যদি যোগ করে দিই, আমরা প্রথমে লিখব হচ্ছে 2-এর 1, আমরা লিখলাম হচ্ছে 2-এর 1, এর সঙ্গে আমরা যোগ করব হচ্ছে 4-এর 1, আমরা লিখে দিলাম 4-এর 1 এবং এর সঙ্গে আমরা যোগ করব হচ্ছে 5-এর 1, তাই না? আমরা লিখে দিলাম 5-এর 1 এবং শেষে অংশ রয়েছে, আমরা লিখে দিলাম অংশ। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবার যদি আমরা যোগ করি, দেখো আমরা তো ভগ্নাংশের যোগ এর আগে খুবই সহজেই শিখেছি, তাই না? আমরা এখানে একটু সমান চিহ্ন দেব। এবারে আমরা লক্ষ্য করব এই নিচে যে হরগুলো রয়েছে, এই হরের আমরা কিন্তু শুরুতে লসাগু বের করব, তাই না? দেখো, এখানে দেখতে পাচ্ছি 2, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5। তাহলে এই 3টি হরের আমরা যদি লসাগু এবারে নির্ণয় করি, দেখো আমরা জানি কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। আমরা আলাদা জায়গাতে লিখব হচ্ছে 2, 4 এবং লিখব 5, তাই না? এবার আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখানে 3টি সংখ্যাকে ভাগ করতে পারবো, কিংবা আমরা এখানে যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 2। দেখো, 2 দ্বারা কিন্তু আমরা 2কেও ভাগ করতে পারবো, আবার এই 4কেও ভাগ করতে পারবো, তাই না? শুধুমাত্র 5কে ভাগ করতে পারবো না। আচ্ছা, আমাদের যে কোনো 2টিকে ভাগ করতে পারলেই হবে। আচ্ছা, এখন এই 2 দ্বারা 2কে যদি ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 1-এ 2 অর্থাৎ একবার ভাগ করা যায়, আমরা এখানে লিখে দিলাম 1। আবার 2 দ্বারা 4কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 2 গুণ 4 অর্থাৎ 2বার ভাগ করা যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 2। এবারে
2 দ্বারা যেহেতু 5কে ভাগ করতে পারবো না, যার কারণে কিন্তু আমরা 5কে একই রকমভাবে লিখে দেব। যে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো না সেগুলোকে একই রকমভাবেই আমরা রেখে দিব। আচ্ছা, এখানে পাচ্ছি 1, 2 এবং 5। এখন আমরা লক্ষ্য করব যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে যে কোনো 3টিকে অথবা যে কোনো 2টিকে আমরা ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু আর কোনো সংখ্যাই নেই। যার কারণে এবারে আমরা কি করব, এই পাশের সংখ্যাগুলোকে গুণ করে দেব, তাই না? দেখো 2 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 2 1 2, 2 এর সঙ্গে আরও 2কে গুণ করলে হয় 2 2 4, এই 4 এর সঙ্গে 5কে গুণ করলে হয় 4 5 20। আমরা কিন্তু মোট পাচ্ছি 20। তার মানে এই 20 হচ্ছে কি আমাদের লসাগু, তাই না? আমরা এইখানে একটি দাগ দেব, প্রথমে দাগ দিয়ে নিচে আমরা লিখে দেবো 20। এরপরে দেখো মাঝখানে একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা এই যোগ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দেবো। এরপরে আমরা কি করবো, আবারও কিন্তু 20 লিখবো, তাই না? আবারও একটি দাগ দিয়ে আমরা লিখে দেবো 20। এরপরে এখানে আরও একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা এই যোগটিকে একই রকমভাবে রেখে দেবো। এরপর আমরা এই ভগ্নাংশের জন্য কিন্তু আবারও একটি 20 লিখে দেবো। অর্থাৎ এখানে যে কয়টি ভগ্নাংশ থাকবে আমরা কিন্তু সেই কয়টি 20 নিচে লিখে দেবো, তাই না? আচ্ছা, এবারে আমরা উপরের সংখ্যাগুলো কিভাবে করে বের করবো দেখো। আমরা জানি যে এই নিচের সংখ্যা দ্বারা এই 20কে ভাগ করতে হয় এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হয়, তাই না? আচ্ছা দেখো, এই 2 দ্বারা যদি আমরা নিচের এই 20কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 10 দুগুণ 20, অর্থাৎ 10 বার ভাগ করা যায়। আমরা পাচ্ছি কিন্তু 10। এই 10-এর সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করে দেব, ঠিক আছে? তাহলে 10-এর সঙ্গে উপরে রয়েছে 1, 1কে গুণ করলে হয় 10 1 10। আমরা এই যে 10 1 10 পাচ্ছি, এই 10কে এইখানে আমরা লিখে দেব। আচ্ছা, একই রকমভাবে আমরা এইখানের সংখ্যাটিও নির্ণয় করব। আমরা কি করব, এই 20কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। আচ্ছা দেখো, নিচে রয়েছে 4, 4 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 5 20, তাই না? 5 বার ভাগ করা যায়। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5। এই 5-এর সঙ্গে উপরে রয়েছে কত? 1, 1কে যদি গুণ করে দিই তাহলে হয় 5 1 5। আমাদের কিন্তু 5 হয়, আমরা এখানে লিখে দিলাম 5। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 5। এবার একই রকমভাবে দেখো, এই 20কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না? 5 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 5 20, অর্থাৎ 4 বার কিন্তু ভাগ করা যায়। আমরা পাচ্ছি 4। এই 4-এর সঙ্গে উপরের 1কে যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় 4 1 4। আমাদের কিন্তু 4ই হয়ে যায়, তাই না? আমরা লিখে দিলাম 4। এখানে অংশ রয়েছে, আমরা অংশটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবারে দেখো, যদি আচ্ছা দেখো, আমার যেহেতু এখানে জায়গা কম আমি তোমাদেরকে একটু পাশে করে দেখাচ্ছি। এখন আমরা কি করব, এই যে 3টি 20 আমরা নিচে দেখতে পাচ্ছি, দেখো এই 3টি 20 থেকে আমরা এবারে একটি 20কে নিব, ঠিক আছে? একটি 20কে আমরা কমন নিব। আমরা একটি 20কে কমন নিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটির মাঝখানে কিন্তু যোগ রয়েছে। এখানে একটি যোগ রয়েছে, এখানেও কিন্তু একটি যোগ রয়েছে, তাই না? তাহলে আমরা এই উপরের প্রত্যেকটি সংখ্যাকে এবারে যোগ করে দেব। যদি এখানে বিয়োগ থাকতো তাহলে কিন্তু বিয়োগ করতাম, হ্যাঁ? যেহেতু যোগ রয়েছে তার মানে প্রত্যেকটি সংখ্যাকে আমরা যোগ করে দেব। দেখো 10 এবং 5কে যোগ করলে হয় 15। আবার 15-এর সাথে যদি এই 4কে যোগ করি তাহলে হয়ে যায় 19, তাই না? তাহলে আমরা এই উপরে লিখে দিলাম 19। এখন আমরা এবারে লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 19কেও ভাগ করতে পারবো আবার 20কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা বুঝতে পারি কি এটি আমাদের উত্তর। আমরা কিন্তু শেষে এখানে লিখে দেবো অংশ, তাই না? আচ্ছা, অংশ, তার মানে এই যে 20-এর 19 অংশ আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এটি দ্বারা আমরা বুঝতে পারি যে এই কৃষক মোট কিন্তু চাষ করেন 20-এর 19 অংশে, ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আমরা পরের অঙ্কটির কাছে চলে যাই, দেখো বন্ধুরা, এবারে আমরা যদি 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। আচ্ছা দেখো, আমাদের বলা হয়েছে তিনি যে বিভিন্ন অংশে চাষ করেছেন, হ্যাঁ, বিভিন্ন অংশে চাষ করার পরেও তার কিন্তু একটি অংশ খালি রয়েছে, তাই না? আমরা কিন্তু এই যে দেখো এইখানে দেখতে পাচ্ছি একটি অংশ খালি রয়েছে, এখানে তিনি কিছুই চাষ করেননি। এবার আমাদের বের করতে বলা হয়েছে যে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। এখন এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? বন্ধুরা দেখো, আমাদের কিন্তু প্রশ্নে কোথাও বলা হয়নি যে এই সবজি ক্ষেতটি কতটুকু অংশ নিয়ে করা হয়েছে, তাই না? এমন কিন্তু কোনো হিসেব আমাদের এখানে দেয়া হয়নি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে বুঝবো যে এই সবজি ক্ষেতটি মোট কতটুকু জায়গা নিয়ে করা হয়েছে? দেখো, এরকম হিসেব যদি আমাদের দেয়া না থাকে তাহলে আমরা এই সম্পূর্ণ অংশকে 1 ধরতে পারি, ঠিক আছে? এই দেখো, আমরা যদি শুধুমাত্র 1 ধরি, এই 1 দ্বারা কিন্তু আমরা সম্পূর্ণ অংশটিকে বোঝাতে পারি, ঠিক আছে? এটি কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। যখন যে কোনো জায়গার
হিসেব আমাদের না দেওয়া থাকবে যে এখানে মোট কতটুকু জায়গা রয়েছে, হ্যাঁ, তখন আমরা এই সম্পূর্ণ জায়গাকে এক ধরতে পারি। ঠিক আছে, এখন এই সম্পূর্ণ জায়গাটি যদি এক অংশ হয়, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু একটু আগে পেয়েছি যে তিনি মোট চাষ করেছেন কতটুকু অংশে, মোট কিন্তু চাষ করেছেন 20/19 অংশে, তাই না? আমরা কিন্তু 1 নম্বর অঙ্কে এটি সমাধান করেছি। আচ্ছা, তাহলে এখানে মোট জায়গা রয়েছে 1 অংশ এবং এই 1 অংশের মধ্যে তিনি চাষ করেছেন কত অংশে, 20/19 অংশে, তাই না? তাহলে এখন তার কতটুকু জমি চাষ করতে বাকি রয়েছে, মানে কতটুকু জমি খালি রয়েছে, এটি আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু এই 1 অংশ থেকে, অর্থাৎ এই সম্পূর্ণ অংশ থেকে যদি এই অংশটিকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু পেয়ে যাব যে তিনি আর কতটুকু জায়গা খালি রেখেছেন, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এটিকে খুব সহজেই সমাধান করতে পারি। আমরা এবারে 2 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 7-এর 2 নাম্বার দিয়ে লিখতে পারি 1 নং হতে পাই, আমরা কিন্তু 1 নং হতে পাই তিনি মোট চাষ করেছেন কত অংশে, 20/19 অংশে, তাই না? তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের শুরুতেই লিখতে হবে। আমরা লিখব হচ্ছে 1 নং হতে পাই, 1 নং হতে, 1 নং হতে পাই, আমরা 1 নং হতে কি পাই, তিনি মোট চাষ করেছেন, তিনি মোট চাষ করেছেন, মোট চাষ করেছেন, চাষ করেছেন কত অংশে, তিনি মোট চাষ করেছেন হচ্ছে, আমরা পেয়েছি হচ্ছে 20/19 অংশে, তাই না? 20/19 অংশে। আচ্ছা, এবারে আমরা জানি সম্পূর্ণ জমিকে কত দ্বারা ধরতে হয়, সম্পূর্ণ জমিকে কিন্তু ধরতে হয় 1 অংশ দ্বারা, তাই না? তাহলে আমরা এই 1 অংশ থেকে যদি 20/19কে বিয়োগ করে দিই, কারণ তিনি কিন্তু 20/19 অংশে চাষ করেছেন, তাই না? তাহলে এটিকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলেই তো পেয়ে যাব যে তার আর কত অংশে চাষ করা বাকি রয়েছে, মানে কত অংশ খালি রয়েছে, তাই না? তাহলে আমরা এবারে লিখতে পারি কি, সুতরাং তার তার ক্ষেতের, আমরা লিখতে পারি তার ক্ষেতের খালি রয়েছে, খালি রয়েছে, খালি রয়েছে। এবার আমরা কি করব, 1 থেকে বিয়োগ করব হচ্ছে এই যে 20/19, আমরা এই 20/19কে কিন্তু বিয়োগ করে দেব, তাই না? 20/19 শেষে কিন্তু আমরা লিখে দেব অংশ, শেষে আমরা লিখে দেব অংশ। আচ্ছা, এবারে এই 1 থেকে যদি এটিকে আমরা বিয়োগ করে দিই, আমরা কিভাবে করে বিয়োগ করতে পারি? দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি একটি ভগ্নাংশ, তাই না? এর নিচে একটি সংখ্যা রয়েছে, আবার উপরেও একটি সংখ্যা রয়েছে, কিন্তু এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে, এর উপরেও কিছু নেই, আবার নিচেও কিছু নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা এর উপরে বা নিচে আমরা কি ধরতে পারি? দেখো এরকম যদি কোনো সংখ্যা থাকে যার উপরেও কিছু থাকবে না, নিচেও কিছু থাকবে না, তাহলে এই সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি। ঠিক আছে, তার মানে আমরা এই 1-এর নিচে কিন্তু মনে মনে আরও একটি 1 ধরেছি। এখন এখানে রয়েছে নিচে 1, এখানে রয়েছে 20। এবারে 1 এবং 20-এর যদি আমরা লসাগু নির্ণয় করি, দেখো একটু আলাদা জায়গাতে যদি 1 এবং 20-এর লসাগু নির্ণয় করি আমরা, তাহলে দেখো তো কত হয়। আমরা দেখবো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 1কেও ভাগ করা যাবে, আবার 20কেও ভাগ করা যাবে, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 1, তাই না? আবার 1 দ্বারা যদি এই দুটিকে ভাগ করে আমরা কিন্তু এই একই সংখ্যাগুলোই পাবো। যেমন দেখো 1 দ্বারা 1কে ভাগ করলে হয় 1 1 1, আবার 1 দ্বারা 20কে ভাগ করলে হয় 20 1 20। তার মানে দেখো আমরা কিন্তু এই একই সংখ্যাই পাচ্ছি, তাই না? যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা এই দুটিকে ভাগ করা যাবে না। এই জন্য আমরা কী করবো, এইগুলোকে আমরা এবারে গুণ করে দেবো, তাই না? দেখো 1-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 1 1 1, আবার 1-এর সঙ্গে 20কে গুণ করলে হয় 20 1 20। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের লসাগু হচ্ছে 20। বন্ধুরা, আমরা লসাগু যেহেতু পেয়েছি 20, তার মানে আমরা এবারে কী করবো, একটু সমান চিহ্ন দিয়ে আমরা প্রথমে এখানে লিখবো 20, এরপরে মাঝখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা বিয়োগটাকে একই রকমভাবে রেখে দেবো, এবং এখানে যেহেতু আরও একটি ভগ্নাংশ রয়েছে এই জন্য আমরা আবারও কিন্তু লিখবো 20। আচ্ছা, এবার আমরা এই উপরের সংখ্যাগুলোকে নির্ণয় করবো কিভাবে? দেখো আমরা এই 20 দ্বারা নিচের সংখ্যাকে ভাগ করব এবং উপরের সংখ্যাকে গুণ করব। দেখো নিচে রয়েছে 1, 1 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 20 1 20, অর্থাৎ আমরা কিন্তু 20কে 1 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাই 20, তাই না? অর্থাৎ 20 বার ভাগ করা যাবে। তার মানে এই যে 20 পাচ্ছি, 20-এর সঙ্গে উপরের 1কে গুণ করলে হয় 20 1 20, আমরা উপরে কিন্তু লিখে দেবো 20। এরপরে দেখো এইখানে সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এই 20কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো 20কে যদি 20 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 20 1 20, অর্থাৎ একবার ভাগ করা যাবে, তাই না? যার কারণে আমরা কিন্তু ভাগ করে পাচ্ছি 1। এই 1-এর সঙ্গে উপরের 19কে যদি আমরা গুণ করে দিই, তাহলে হয় 19 1 19। আমরা এইখানে অর্থাৎ উপরে লিখে দিলাম 19, এখানে অংশ রয়েছে আমরা লিখে দিলাম অংশ। এবার দেখো নিচে একটি সমান চিহ্ন দিয়ে
এই দেখো এইখানেও আমরা দেখতে পাচ্ছি 20, এইখানেও রয়েছে 20। এই দুটি 20 থেকে আমরা কি করব, একটি 20 এখানে কমন নিব, তাই না? আমরা নিলাম 20। এবারে আমাদের দেখো মাঝখানে যেহেতু বিয়োগ রয়েছে, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই উপরের সংখ্যা থেকে এই উপরের সংখ্যাটিকে আমরা এবারে বিয়োগ করব, তাই না? দেখো এখানে রয়েছে 20, এখানে রয়েছে 19, অর্থাৎ 20 থেকে যদি 19কে আমরা বিয়োগ করি তাহলে আর থাকে শুধুমাত্র 1, তাই না? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে 20-এর 1 অংশ, তাই না? তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি তার ক্ষেত্রে এখন খালি রয়েছে কতটুকু জায়গা? খালি কিন্তু রয়েছে 20-এর 1 অংশ জায়গা। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই আজকের প্রতিটি অঙ্ক বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।